হ্যাঁ, আমি জাস্ট ওই ডেটাগুলো দেখছিলাম, দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। বাট যারা ওগুলোর মধ্যে দিয়ে গিয়েছে এবং আলটিমেটলি দে প্রবলি মোস্ট অফ দেম এসকেপড বাংলাদেশ, রাইট? মানে অন্য দেশে সেটেল হওয়ার চেষ্টা করেছে। আমি নিজে স্কেপ করছি দেশ। ওয়ান অফ দ্য রিজন ছিল যে মানে কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়, কখন ধরে নিয়ে যাবে। একটা মানুষের তো ধরো ক্যাম্পাসে একটা ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করছে, ওইটাই তো একমাত্র ওদের জীবনের একমাত্র স্ট্রেসর না। তার প্রেমের সমস্যা থাকতে পারে, তার বাসায় টাকা পয়সার ইস্যু থাকতে পারে, ফ্যামিলি অনেক কিছু থাকতে পারে, চাকরি নিয়ে হতাশা থাকতে পারে। ছোট ভাই যাকে বস্তার মধ্যে ঢুকায়, মানে প্রথমে সে বস্তার মধ্যে ঢুকাইছে, তারপরে বস্তার মধ্যে পিটাইছে আর কি, মানে মুখটা বেঁধে তারপরে মারছে, তারপরে তাকে বের করছে, সেখানে বের করে সিগারেটের শক দিয়েছে তাকে। তো বাংলাদেশের কালচার বলো, বাংলাদেশের বিলিফ সিস্টেম বলো, সেখানে তুমি একটা ওয়েস্টার্ন একটা ট্রমা ম্যানেজমেন্টের একটা কোর্স ধরে দিলে ইট ডাজন্ট ওয়ার্ক। হাসিনার 16 বছরের ভয়াবহ গুম, খুন আর নির্যাতন পুরো বাংলাদেশকে ট্রমাটাইজ করেছে। আজকের পর্বে আমরা কথা বলবো এই ট্রমাকে অ্যাড্রেস করে কিভাবে আমরা অ্যাজ এ কান্ট্রি স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আমার সাথে আজকে যোগ দিচ্ছেন ডক্টর নুসরাত রহমান। ডক্টর রহমান গত 2 দশক লেখালেখি এবং সোশ্যাল অ্যাক্টিভিজম করছেন এবং বর্তমানে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সিনিয়র রিসার্চার হিসেবে কাজ করছেন। তাহলে চলুন শুরু করা যাক। তো নুসরাত, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা প্রথম ধরো তুমি অ্যাজ এ সাইকোলজিস্ট প্রথম যে জিনিসটা অ্যাজ এ নেশন 5 তারিখের মানে জুলাই 36-এর পরে এরকম একটা বিগ ইভেন্টের পরে যে কোনো জায়গায় অনেক ধরনের ট্রমা, অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয় পার্সোনাল লেভেলে, সোসাইটাল লেভেলে। সো আমাদের সোসাইটিতেও আমরা যেটা দেখতেছি যে এই ট্রমাটা এখনও স্টিল ভেরি মাচ এক্সিস্টেন্ট। তো তুমি অ্যাজ এ সাইকোলজিস্ট হাউ ডু ইউ সি দিস ইভলভিং ইন বাংলাদেশ, যেটা এটাকে তুমি কীভাবে দেখো? এবং মেবি দ্য নেক্সট কোয়েশ্চেন হবে যে ওকে হাউ ক্যান উই অ্যাড্রেস দোজ থিংস। সো তুমি এটাকে মানে কীভাবে দেখো যে এই ট্রমা থেকে আমরা আসলে অ্যাজ এ নেশন, অ্যাজ এ সোসাইটি আমরা কীভাবে বের হইতে পারবো? থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। একটু ডিসক্লেমার দিয়ে নিই, আমি আসলে সাইকোলজিস্ট না, মানে আমি ডিরেক্ট ক্লায়েন্ট দেখতে পারি না। আমি হচ্ছে মেন্টাল হেলথের প্যাটার্ন বা ওভারঅল ট্রেন্ড এসব নিয়ে কাজ করি। সো আই এম মোর কমফোর্টেবল টেলিং মাইসেলফ অ্যাজ মেন্টাল হেলথ রিসার্চার। জুলাই 36-এর পরে আসলে ওই সময় জুলাইয়ের প্রথম থেকে শুরু করে এই পুরো মাসটা অগাস্টে যে ধরনের ভায়োলেন্স যারা মাঠে সেই সময় থেকে ডিরেক্টলি দেখেছে, নিজেরা এক্সপিরিয়েন্স করেছে, আই ক্যানট ইভেন ইম্যাজিন। আমরা বাইরে থেকে ওই সময় তো আমাদের মানে আমরা নিজেরাও ট্রমাটাইজড হয়ে গেছি, রাইট? সো ইউজুয়ালি যেটা হয়, ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স সামথিং রিয়েলি ভায়োলেন্ট, এটার একটা লিঙ্গারিং এফেক্ট থাকে। একটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট, পিপল গেট এক্সট্রিমলি শকড যে এটা কী হলো, মানে তোমার ধরো ঘূর্ণিঝড় হলো বা একটা আগুনে হলো, এই ধরনের যে ইমিডিয়েট শক আর এই একটা ভায়োলেন্স দেখা, সব চোখের সামনে থেকে দেখা, এগুলোর ইম্প্যাক্টগুলো আসলে সিমিলার। মানুষ হয়তো বা ফিজিক্যালি দেখাবে যে মানে দে আর ফিলিং ভেরি শেকি, দে ক্যানট থিঙ্ক প্রপারলি। ওভার টাইম যেটা হয় যে ধরো অ্যাকিউট ফেজ যাওয়ার পরে, যেটা কি না ধরো 1-2 দিন, তারপরে কয়েক মাস, সেই সময়টাতে হয় কি তখন অনেক ধরনের ইমোশন আসতে থাকে, বিকজ প্রবাবলি দে আর স্টিল হ্যাভিং ড্রিমস অ্যাবাউট দ্য থিংস, রাইট? এবং এইগুলোর সেই সময় আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেছি, ওই সময় এত প্রোটেস্ট হতো, সব মানে মানুষ কমপ্লেন করছে, যেগুলোর দরকারও ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছিল যেগুলো হচ্ছে ইন আ ওয়ে to let them express their emotions. There's just way too much. ওকে, হ্যাঁ, ওকে, তাহলে এই একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছো, সেটা হচ্ছে যে মানে তুমি মিন করছো যে বাংলাদেশে নতুন গভর্নমেন্ট আসার পরে 36 জুলাইয়ের পরে আমরা দেখছি মোরলেস 300-350 এরকম একটা, মানে নোবডি নোজ হাউ মেনি ইট ওয়াজ, বাট এরকম একটা এত নাম্বারের একটা হয়েছে, প্রোটেস্ট হয়েছে সচিবালয়ের সামনে, শাহবাগে, যমুনার সামনে, অনেক ধরনের প্রোটেস্ট হয়েছে। সো তুমি বলতেছো দিস ইজ অলসো কাইন্ড অফ এ কনসিকুয়েন্স অফ দ্য ট্রমা দ্যাট উই ওয়েন্ট থ্রু
Absolutely. Like when you have pent up emotion and you don't have a way to process it, you don't know. বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ধরো আমি চিল্লায় আসলাম তার সাথে, হ্যাঁ, তাকে অনেক বকাবকি করলাম, ঠিক দেখবা 1-1.5 ঘন্টার পরে সে অন্য ধরনের ট্যান্ট্রাম করা শুরু করছে। সেই দিনটা সে সারাদিন একটু বেশি জ্বালাচ্ছে, কারণ কি সে কিছু বটল আপ ইমোশন তার ভিতরে রাখছে, অ্যান্ড দ্যাট কিড নিডস টু এক্সপ্রেস ইট ইন আ ওয়ে। তো এই জন্য মানে প্রথম দিকে মানে ওই বিপ্লবের পরপর যে ধরনের ইয়েগুলো হতো, প্রোটেস্টগুলো হতো, তো আমার তখন মনে হতো যে আস্তে আস্তে জিনিসটা থিতিয়ে আসবে, ইটস লাইক এ বিগ তারপরে রিপল ইফেক্টের মতো হচ্ছে। এবং জনমনে যেটা হয় যে ওরাও কিন্তু যে খুব বেশি পুশ করে দেখার চেষ্টা করছে যে আসলে স্টেবিলিটি মানে কি, হ্যাঁ, যে আমরা কতটুকু পুশ করতে পারি। আগে তো কিছুই ছিল না হাসিনার সময়, এরপরে যখন তাদের নিজেদের ইয়েগুলো এক্সপ্রেস করা শুরু করলো, দেখতে চায় যে কতটুকু পর্যন্ত গভর্নমেন্ট নিতে পারে। মানে আমি একটু বেশি পলিটিক্যাল সাইডে চলে যাচ্ছি, মোস্টলি কথা হচ্ছে দে হ্যাভ টু হ্যাভ আ ওয়ে টু এক্সপ্রেস দেয়ার ইমোশনস। তোমার নেক্সট বোধহয় প্রশ্ন ছিল যে কি করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, তো মানে যে আমরা দেখলাম যে ওকে ঠিক আছে, একটা বিরাট ইভেন্ট হইলো, খুবই ট্রমাটাইজড ইভেন্ট 36শে জুলাই, তার আগে পরে প্রচুর কিলিং, ইভেন মানে বাচ্চাদেরগুলো মনে হয় সবচেয়ে বেশি ট্রমাটাইজ মানে করছে আমাদের সবাইকে। আমার ধারণা 122 না 23 জন বাচ্চা মারা গেছে একদম 2 বছর থেকে শুরু করে। তাহলে এই যে একটা বিরাট ট্রমার পরে কিছু শর্ট টার্ম রিয়াকশন আমরা দেখলাম, যেটা তুমি বললা যে হ্যাঁ অনেক ধরনের প্রোটেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষজন রাস্তায় নেমে আসতেছে। সো দ্যাট ওয়াজ এ রিয়াকশন টু দ্য ট্রমা, এবং তাদের অনেক দিনের পুঞ্জীবিত ক্ষোভ, অনেক কিছুতে এটা রিয়াকশন। Probably not entirely, but at least হ্যাঁ, পার্ট অফ ইট ওয়াজ দ্যাট। তাহলে তো শর্ট টার্ম ফেজটা কি আমরা পার করে ফেললাম, তাহলে লং টার্মে হাউ দ্যাট লাইক এটা আমাদেরকে অ্যাজ এ নেশন বা সোসাইটি কীভাবে এটা আমাদেরকে আসলে মানে সময়টা পার করা মানেই হচ্ছে শর্ট টার্মে যা করা যেত বা যা করা যায় নাই সবগুলো অলরেডি পার হয়ে গেছে। এখন আসলে আমরা অনেকটা লং টার্ম ফেজে চলে যাচ্ছি। স্পেশালি যে 1 year অ্যানিভার্সারিটা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমার মনে হয় একদিক থেকে যে গভর্নমেন্ট যে সব কিছু সেলিব্রেট করা, এভাবে করে কোমেমোরেট করা, এই জিনিসগুলো আসলে হেল্প করে। হ্যাঁ, মানে অ্যানিভার্সারির পাশাপাশি তখন মানুষ আবার সেই পুরনো স্মৃতিগুলোতে যায়, এবং যখনই জিনিসটাকে হেলদি ওয়েতে এক্সপ্রেস করা যায় তখন আসলে দে ফাইন্ড আ ওয়ে টু কাইন্ড অফ লাইক মেক সেন্স আউট অফ ইট, দ্য এন্টায়ার থিং। আসলে একটা মানে আর ট্রমা ওয়ার্ডটা আমরা হয়তো বা খুব বারবারই ইউজ করছি, নট নেসেসারিলি এভরিথিং উইল বি লাইক ইট ক্যান বি আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স বাট মে নট টু বি আ লং টার্ম ট্রমা ইফেক্ট। পিটিএসডি সবার হবে নেসেসারি না। তবে যেমন হচ্ছে আমি জানি না কিছুদিন আগে তুমি একটু পিটিএসডিটা এক্সপ্লেইন করো, কারণ পিটিএসডি তো সবাই জানে না। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সো তোমার ধরো বিশেষ করে সৈন্যদের ক্ষেত্রে এটা অনেক দেখা যায়, সেটা হচ্ছে যে তুমি ইয়েতে গেলা, যুদ্ধক্ষেত্রে গেলা, প্রচুর ভায়োলেন্স নিজে কমিট করলা, তারপরে তুমি ফিরে আসার পরে দেখা যাবে ওগুলো তোমার ফ্ল্যাশব্যাক হবে, তুমি ঘুমাইতে কষ্ট হবে, তোমার হবে, তোমার নর্মাল লাইফে তুমি করতে পারবা না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওদের নর্মাল লাইফের মানে কানেকশন চলে যায়, তাদের নিজেদের লাইফটাও অনেক এলোমেলো হয়ে যায়। বাট দ্য অনলি থিং দে ফাইন্ড সুদিং ইজ হয়তো বা অন্য সোলজারদের সাথে ওই যে একটা ট্রমা স্পেসিফিক একটা কানেকশন হয়ে গেছে, সো দে ফিল লাইক দে আন্ডারস্ট্যান্ড ইচ আদার। সো এই যে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার নট নেসেসারিলি সবার ক্ষেত্রে হবে, মানে এটা হচ্ছে একদম ইলনেসের পর্যায়ে। কিন্তু এখন যেটা হচ্ছে ধরো ট্রমার পরে যে কিভাবে তুমি ট্রমাটাকে কিভাবে প্রসেস করলা, তারপরে কিভাবে স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফেরত আসতেছো, ওই জায়গাগুলোতে একটা টার্ম ইউজ করা হয় ট্রমা রেজিলিয়েন্স। ওকে, থিংস হ্যাপেন্ড, দেয়ার ইজ নো ওয়ে ডিনাইং ইট, কিন্তু আমরা কি করতে পারি সেইখান থেকে গ্রো করতে। হ্যাঁ, তো এই জায়গাটায় আমার মনে হয় যে সত্যি আমাদের দেশের অনেক কিছু করার আছে। আমি মানে খুবই আশা করছি যে গভর্নমেন্ট, তারপর অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট ইয়েগুলো, অর্গানাইজেশনগুলো এগুলো নিয়ে কাজ করবে। তো ওকে, তাহলে তুমি যদি এখানে ধরো ফর এক্সাম্পল ইউ আর ইন চার্জ অফ এ কমিশন যারা এটা হ্যান্ডেল করবে, কি করবা তুমি? ধরো টপ 3 লিস্ট, মানে টপ 3 প্রায়োরিটিস কী হবে যেটা দিয়ে আমরা আমাদের এই ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করতে পারবো বেটার? আমি আসলে মানে এই মুহূর্তে যেটার চার্জে আছি সেটার এক্সাম্পল থেকেই দিই। সোচ্চার হচ্ছে একটা ক্যাম্পাস টর্চার ওয়াচডগ একটা অর্গানাইজেশন, রিসেন্টলি হয়তো 3 বছরের মতো হয়েছে, ওরা ইউএস বেসড, কিন্তু বাংলাদেশের ক্যাম্পাস ভায়োলেন্সের উপরে ওরা কাজ করছে। তো রিসেন্টলি তোমার ওদের ডেটা, ওরা যেটা করে যে ক্যাম্পাস ভিকটিমদের ইন্টারভিউ নেয়, ওগুলো কালেকশন মেইনলি লিগ্যাল সাপোর্টটা দেওয়ার জন্য।
তারপর সম্ভবত একটা পর্যায়ে এসে আই থিঙ্ক কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে প্রেজেন্ট করছিল, ওরা তখন রেকমেন্ড করলো যে এই ভিকটিমগুলোর কিন্তু একটা মেন্টাল হেলথ সাপোর্টের উইংও তোমাদের থাকা উচিত। সো দ্যাট লেড টু ক্রিয়েশন অফ দ্য সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো আই এম সার্ভিং অ্যাজ এ ডিরেক্টর দেয়ার, এবং আমার সাথে কো ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর আছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, উনিও ট্রমা নিয়ে কাজ করেন। তো আমরা যেটা করছি ওখান থেকে, সো সোচ্চারের হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে মানে ওদের এখতিয়ার হচ্ছে সব ক্যাম্পাস, এবং বাংলাদেশের ইউনিভার্সিটি ক্যাম্পাসের এক্সপিরিয়েন্স তো মনে হয় তুমি অনেক বলতে পারবে। হ্যাঁ, আমি জাস্ট ওই ডেটাগুলো দেখছিলাম, দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, বাট যারা ওগুলোর মধ্যে দিয়ে গিয়েছে এবং আলটিমেটলি দে প্রবলি মোস্ট অফ দেম এসকেপড বাংলাদেশ, রাইট? মানে অন্য দেশে সেটেল হওয়ার চেষ্টা করেছে, দেশের সাথে যোগাযোগ রাখে নাই। আই হ্যাভ নো আইডিয়া হাউ দে প্রবলি ইট হ্যাড আ লিঙ্গারিং ইম্প্যাক্ট। মানে তুমি কি কিছু বলতে চাও এটার উপরে? হ্যাঁ, মানে ক্যাম্পাসের ভায়োলেন্স বা টর্চার নিয়ে কথা বলতে হলে তো মানে দ্যাট উড টেক আওয়ার্স। লাইক ফর এক্সাম্পল, আমি নিজে স্কেপ করছি দেশ। ওয়ান অফ দ্য রিজন ছিল যে মানে কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়, কখন ধরে নিয়ে যাবে। ফার্স্ট আমি মানে আই থট যে না, আউট ফাইট, কিন্তু বাংলাদেশের সিচুয়েশনতে আস্তে আস্তে মানে হাসিনার সময় ডে টু ডেট করা শুরু করে। দেন আই হ্যাড টু থিঙ্ক যে নো, এটা আসলে ফাইট করার মতো একটা ব্যাটেল না, ইটস এ লস্ট ব্যাটল। তো আই হ্যাড টু কাইন্ড অফ স্কেপ। তো 16তে আমি যখন আবার ব্যাক করছি দেশে ফর আই থিঙ্ক 40 days, 2বার পুলিশ আমাকে চেস করছে, 2বার। সো মানে আমি ন্যারোলি স্কেপ করছি একবার, লাইক 5 মিনিট পরেই পুলিশ আসছে। তার আগে আমি ওই আমার ফ্রেন্ড সহ আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো ওইটা একটা ছিল। ইনসিডেন্টস তো অনেক। আমার পরিচিত এক বড় ভাই, তাকে ছাত্রলীগ এমন মারছে যে যখন আমি তাকে হসপিটালে দেখতে গেছি তখন তাকে আমি চিনতে পারতেছিলাম না। মানে হি ওয়াজ আনরিকগনাইজেবল, মানে ফুলে টুলে এমন অবস্থা হয়েছে যে তার সাথে আইডি না থাকলে ইট ওয়াজ ইম্পসিবল টু রিকগনাইজ। তো তার সব জায়গায় দিয়ে রক্ত পড়তেছিল, আমার মনে আছে। মানে ইট ওয়াজ মানে ওনাকে দেখাটাও একটা ট্রমা ছিল আমার জন্য। অ্যান্ড দেন হি এসকেপড বাংলাদেশ। সে কানাডায় চলে গেছে, কানাডায় গিয়েও সে স্ট্রাগল করছে। এবং এই যে পিটিএসডি যেটা তুমি বললা, এই তার ক্লোজ টু এরকম কিছু একটা হয়তো, সে মানে রাতে ঘেমে যাইতো, উঠে যাইতো, এরকম অনেক কিছু হয়তো আর কি তার। তো হ্যাভিং সেইড দিস, এবং এরকম তো ইনসিডেন্টস প্রচুর, আবরারের ঘটনা আমরা জানি। তো তুমি এখানে যদি কিছু অ্যাড করতে চাও, যে তুমি যা দেখছো, তুমি ভিকটিমদের যে রিয়াকশন দেখছো ক্যাম্পাস স্পেসিফিক, হাউ জাস্ট বলো যে হাউ দে আর ডুইং অ্যাকচুয়ালি আফটার গোয়িং থ্রু দিস ট্রমাটিক অ্যাবিউজ বা টর্চার ক্যাম্পাসে, হাউ দে আর ডুইং অ্যাকচুয়ালি। আসলে মানে সোচ্চারে জয়েন করার আগে মানে ইন্ডিভিজুয়ালি আমি যখন এগুলো শুনতাম, পড়তাম, আমার সারাক্ষণই মনে হতো যে আচ্ছা ওরা কীভাবে এগুলো রিকভার করবে, দ্য লাইফ লং ইম্প্যাক্ট দে উইল হ্যাভ ইন দেয়ার ফ্যামিলি লাইফ, ইন দেয়ার প্রফেশনাল লাইফ। এই যে যারা আয়নাঘর থেকে বের হয়ে আসলো, ওনারা কীভাবে লাইফে আবার ব্যাক করবে, ইটস নট গোনা বি সেম ফর দেম এভার এগেইন, রাইট? তো এই যে আমি বাইরে থেকে বসে একটু দুঃখ পাইলাম, একটু হা হুতাশ করলাম, তারপরে আই মুভড অন উইথ মাই লাইফ, এই জায়গাটা আমি আসলে নিতে পারছিলাম না। এই জন্যই আমি শতপ্রণোদিত হয়ে খুবই চাচ্ছিলাম যে ট্রমা রেজিলিয়েন্স টাইপের কী ধরনের কাজ করা যায়। তো গেটিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, যে আমি যদি হতাম কী করতাম। তো এখন সোচ্চারের হিসেবে যেটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ মানে অনেক মানে আমি পার্সোনালি হচ্ছে একজন মানে মেন্টাল হেলথ রিসার্চার ইন ওয়ান অফ দ্য সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনস। তো সেখানে তোমার ট্রমা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই আছে, এবং সো আই পার্সোনালি টক উইথ দেম, অ্যাজ দেম যে কী করা যায়। তখন আমি কানেক্ট করলাম বেশ কিছু অর্গানাইজেশনের সাথে। ওরা বললো যে ফার্স্ট টেল মি যে তোমাদের নিডটা আসলে কী, হ্যাঁ, এক্স্যাক্টলি কী ধরনের নিড এবং কী ধরনের প্রোগ্রামগুলো আসলে তোমাদের জন্য ইউজফুল হবে। বিকজ ইটস নট লাইক ওয়ান সাইজ ফিটস অল, রাইট? বাংলাদেশের কালচার বলো, বাংলাদেশের বিলিফ সিস্টেম বলো, সেখানে তুমি একটা ওয়েস্টার্ন একটা ট্রমা ম্যানেজমেন্টের একটা কোর্স ধরে দিলে ইট ডাজন্ট ওয়ার্ক। সো রাইট নাও আমরা যেটা করছি, আমরা হচ্ছে নিডস অ্যাসেসমেন্ট করছি। নিডস অ্যাসেসমেন্টটা উই আর কালেক্টিং সার্ভে। আমরা প্রতিটা ক্যাম্পাসের সাথে আলাদা আলাদাভাবে বসছি এবং বলছি যে আপনারা ডিরেক্ট ভিকটিম যদি হন বা এই ধরনের হন, এবং এখন যে ক্যাম্পাসে আছেন আপনারা কী ধরনের ইয়েগুলো দেখতে চান, চেঞ্জগুলো দেখতে চান,
ক্যাম্পাসে স্পেসিফিক্যালি। সো ওখান থেকে বিভিন্ন আইডিয়া আসছে। কেউ হয়তো চাচ্ছে যে আই ডোন্ট হ্যাভ টু ইভেন টক অ্যাবাউট ট্রমা, আই জাস্ট নিড সাম অ্যাভিনিউ টু জাস্ট এক্সপ্রেস মাই ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এই যে একটা হেলদি লাইফস্টাইলের দিকে যাওয়া। কেউ আবার চাচ্ছে যে হ্যাঁ, আমি যদি একটু বেশি জানতে পারি এগুলো নিয়ে, আমি আমার মতো করে একটা পথ খুঁজে নিব। তো এই যে অ্যাওয়ারনেস বিল্ডিং ইজ ওয়ান থিং, giving them space, safe space, so that they can come in and talk about their concerns, just so that they feel that okay, their concerns are valid, their মানে ওদের সব ইমোশনগুলোতে মানে they are not subhuman or they didn't do anything wrong, এই পার্টটা। এবং একই সাথে তোমাদের একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য একটা মানুষের তো ধরো ক্যাম্পাসে একটা ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করছে, ওইটাই তো একমাত্র ওদের জীবনের একমাত্র স্ট্রেসর না। তার প্রেমের সমস্যা থাকতে পারে, তার বাসায় টাকা পয়সার ইস্যু থাকতে পারে, ফ্যামিলি অনেক কিছু থাকতে পারে, চাকরি নিয়ে হতাশা থাকতে পারে। ওভারঅল লেটিং দেম, giving them agencies to able to better handle their stress, এই জায়গাগুলোতেই না মানে এই ধরনের সাপোর্ট দিলে না, বিশেষ করে ট্রমা ভিকটিমদের যেটা হয় তাদের মধ্যে একটা অদ্ভুত রেজিলিয়েন্স এমনিই গ্রো করে, বিকজ দে হ্যাভ সিন সো মাচ, দেয়ালে পিঠ থেকে গেছে তো, মানে দে হ্যাভ সিন সো মাচ, ছোটোখাটো ইয়েগুলো স্ট্রাগলগুলো অনেক সময় তারা নিজেরাই ওভারকাম করতে পারে, যেটা আমি ডোমেস্টিক অ্যাবিউজের ক্ষেত্রে প্রচুর দেখছি। যারা এই ধরনের ইয়েতে হয়েছে ভিকটিম, তাদেরকে একটু সাপোর্ট সিস্টেম দিলে দে ক্যান বি অ্যামেজিং পিপল, মানে দে ক্যান বি সো ক্রিয়েটিভ, দে উইল ট্রাই টু ডু আ লট মোর। তো আনলেস ইউ ওয়ান্ট আস্ক সামথিং, লেট মি জাস্ট ফিনিশ রিয়েল কুইক। সো এই যে এখন নিডস অ্যাসেসমেন্টে আছি, তারপর আমাদের প্ল্যান হচ্ছে যে এটা নিয়ে রিপোর্ট করে প্রতিটা ক্যাম্পাস বেসড নিড কী ওগুলো বের করা। তারপরে হচ্ছে আবার এখানের অর্গানাইজেশনদের সাথে কথা বলে কিছু প্রোগ্রাম ডিজাইন করা, যে এই জিনিসগুলো অফার করলে আই থিঙ্ক ইট উইল হ্যাভ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইম্প্যাক্ট। জাস্ট উইল বি এবল টু অ্যাটলিস্ট ওই যে ইয়েটা করা যাবে, মানে ড্যামেজ কন্ট্রোলটা করা যাবে, যে পরিমাণ ড্যামেজ হয়ে গেছে ওদের সাইকোলজিক্যালি। আর বাংলাদেশে মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস কম দেখে হয় কি, অনেক সময় তারা বলতেও পারে না, বুঝতেও পারে না, ভাবে যে হ্যাঁ কিছু একটা হয়েছে, আল ব্রাশ অফ, বাট দে ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটিস টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে হাউ ইট হ্যাজ চেঞ্জ দেয়ার লাইফ অলরেডি। হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে প্রচুর কাজ করার আছে, ক্যাম্পাস স্পেসিফিক বলো, দেশ স্পেসিফিক বলো, প্রচুর কাজ করা আছে। তাহলে ওকে, শিফটিং গিয়ার এ লিটল বিট, তাহলে ওকে আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা অ্যাজ এ নেশন একটা বিরাট ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি, এটার একটা ট্রমা আছে, সেটার শর্ট টার্ম কিছু ইম্প্যাক্ট আমরা দেখলাম, যে এক্সপ্রেশন যেগুলো আমরা দেখলাম। তারপরে আমরা ক্যাম্পাস স্পেসিফিক গেলাম যে হ্যাঁ ক্যাম্পাসেও যে অ্যাবিউজগুলো হয়, টর্চার হয়, ডিসক্রিমিনেশনগুলো হয়, সেগুলোর সার্ভাইভারদের যেটা তুমি বললা যে হ্যাঁ তাদের অলরেডি একটা রেজিলিয়েন্স গ্রো করছে, বাট দে স্টিল নিড সাপোর্ট। এবং এখানে অ্যাওয়ারনেসটা ইম্পর্ট্যান্ট, যে হ্যাঁ এই অ্যাওয়ারনেসটা থাকা তার মানে ন্যাশনালি এবং মানে অ্যাজ এ সোসাইটি, যে না দে নিড হেল্প এবং উই শুড ডু থিংস টু হেল্প দেম। ওকে, সো আমরা তো এতক্ষণ ভিকটিমদেরকে নিয়ে কথা বললাম। হ্যাঁ, তো তুমি যারা এই কাজগুলো করে, ফর এক্সাম্পল যারা আবরারকে যারা মারছে, এবং আমার একটা খুব ক্লোজ ছোটো ভাই যাকে বস্তার মধ্যে ঢুকায়, মানে প্রথমে সে বস্তার মধ্যে ঢুকাইছে, তারপরে বস্তার মধ্যে পিটাইছে আর কি, মানে মুখটা বেঁধে তারপরে মারছে, তারপরে তাকে বের করছে, সেখান থেকে বের করে সিগারেটের শক দিয়েছে তাকে। তো হি ডিডেন্ট ডাই, বাট আবরার ডাইড। সো এরকম ঘটনা তো হাজারো শত শত ঘটনা আছে, মানে শুধু বুয়েটেই এরকম শত শত ঘটনা আছে। মানে আমি যেটা বুঝতে চাই যে যারা এই টর্চারগুলো করে, হাউ উই লাইক, মানে এরা তো ঠিক আমার নেক্সট ডোর নেইবার, এরা হয়তো আমি চিনি এরকম একটা ফ্যামিলির ছেলে, এরা হয়তো আমাদেরই ফ্রেন্ড, আমাদেরই ছোটো ভাই। তাহলে হাউ দে বিকেম সাচ এ মনস্টার, মানে আমাদের সোসাইটিতে আমরা এরকম কি করে ফেললাম, এরকম কি প্রবলেমটা হইল যে আমরা মনস্টার প্রডিউস করতেছি যারা ক্যাম্পাসে গিয়ে এই কাজগুলো করতেছে। মানে হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ইউ থিঙ্ক? You have to dissociate yourself from your cognition and then তোমার conscience. তুমি যেইভাবে কোনো কিছুর মধ্যে ইনভলভ না থাকলে তুমি পৃথিবীটাকে যেভাবে দেখতা, আর তুমি যদি ওই একটা সিস্টেমের মধ্যে ওটার পার্ট হও, তখন তোমাকে আস্তে আস্তে ওভাবেই শেখানো হবে যে হ্যাঁ এন্ড
জাস্টিফাইজ এনি মিন উই ওয়ান্ট টু টেক, হ্যাঁ। এন্ড হচ্ছে এমন কিছু হইতে হবে যেটা কিনা আমাদের এক একজনের জীবনের চেয়ে বড়, হ্যাঁ। সেটা তোমার ইয়েতে কি বলে এক্সট্রিমিজম বলো, যে কোনো ধর্মের নামে এক্সট্রিমিজম বলো, তোমার একটা কি হয় যে আমাদের একটা এন্ড গোল অনেক বড় কিছু, সেটার জন্য আমাদের পার্সোনাল সাফারিং ডাজন্ট ম্যাটার। তেমনি করে অ্যাটলিস্ট ইয়ের ক্ষেত্রে মানে আওয়ামী লীগ তো আসলে দে আর জাস্ট আ ফ্যাসিস্ট রেজিম, দে উড ডু এনিথিং দে ওয়ান্ট, দে ক্যান জাস্ট টু স্টে ইন পাওয়ার সো দ্যাট দে ক্যান সার্ভ দ্য পারপাস অফ দেয়ার ওন অ্যান্ড দেন দেয়ার পাওয়ারফুল নেইবার্স, রাইট? সো এটা করার জন্য আমার ধারণা প্রচুর আগে থেকে প্ল্যান করা হয়েছে যে আস্তে আস্তে মানুষের মনে কিভাবে ডিভাইডগুলো তৈরি করা যায়, হ্যাঁ। মানে পলিটিক্যাল ডিভাইড বলো, এই পলিটিক্যাল ডিভাইডের একটা পার্ট ডাজন্ট মানে কি বলবো, ওরা একই লেভেলের রেসপেক্ট এবং হিউম্যান ডিগনিটি ডিজার্ভ করে না। এইভাবে করে 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 মানুষের ইয়ের মধ্যে থেকে মাইন্ডসেটে অ্যাটলিস্ট সবাই, পুরো জনগণ না হোক, অ্যাটলিস্ট যারা তাদেরকে সাপোর্ট করতো তাদেরকে এই জায়গাটাতে কনভিন্স করার ব্যাপারটা, এই জায়গাটা করার পরে আমার মনে হয় যে ইট বিকামস ইজি, হ্যাঁ। যে মানে তখন তুমি এক লাইনে আসলে লজিক কি, মানে লজিক তো আসলে মানুষকে কোনো আলটিমেট সত্যি বা মিথ্যা নিয়ে যেতে পারে না। লজিক হচ্ছে তুমি যেটা দেখতে চাও সেটার জন্য তুমি বিভিন্নভাবে ওই লজিকের দিকে যাবা, রাইট? সো হয়তো বা এমন হতে পারে, ধরো আমি পড়াশোনা করছি খুবই একটা সেকুলার একটা এডুকেশনাল ইনস্টিটিউটে, তো ওখানে দেখা গেছে যে সব ওই কালচারাল ইয়েগুলো যারা ইয়ে করে প্র্যাকটিস করে, মানে আমি যাদের সাথে হ্যাং আউট করি, যাদের সাথে মিশি, তাদের দিয়ে আমি প্রভাবিত হই, এবং তারা সবাই হচ্ছে খুবই আওয়ামী সাপোর্টার, প্রো ইন্ডিয়ান যেই ইয়েটা আছে, আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেগুলোর সাথে খুবই অ্যালাইন্ড, হ্যাঁ। তো আমার কাছে এটা অড লাগলেও আস্তে আস্তে আই গট সাইলেন্ট, আই ফেল্ট সাইলেন্ট বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্য ফ্রি স্পেস, আই ডিডন্ট ফিল সেফ এক্সপ্রেসিং মাইসেলফ, হ্যাঁ। হয়তো বা আমি নিজেকে দূরে সরাই নিছি, কিন্তু আমি ধরো আমার বন্ধুদেরকে এতই ভালোবাসি, আমি ওদের মতো করেই চিন্তা করতে চাই, আস্তে আস্তে দেখা যাবে যে আমি ওই সাইডে চলে যাব। আর আওয়ামী লীগের সময়টা তো অনেক লম্বা, 15 বছরে, এবং এই আওয়ামী লীগ 2009 আসলো, এসেই তো বিডিআর করলো, রাইট? তারও কত আগে থেকে চিন্তা করো, এই যে ব্লগিংয়ে থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে মানুষকে ওই ধরনের ন্যারেটিভে সেট করা হয়েছে। হঠাৎ করে ব্লগোস্ফিয়ারে প্রচুর পরিমাণে ধরো মানে অনেক দুঃখের ইতিহাস দেওয়া শুরু করলো। তাতে কি হয়, মানুষের ইমোশনগুলো ইভোক করে ওকে একভাবে জিনিসপাতি দেখার জন্য ইয়ে করে। আচ্ছা, তাহলে আমি এটা বুঝলাম, তুমি বলতেছো যে এই যে ক্যাম্পাসে, স্পেসিফিক টু ক্যাম্পাসে যারা এই মানে ভায়োলেন্সগুলো করে, টর্চারগুলো করে, দে আর মানে তারা তো তারাই স্টুডেন্ট এবং তারা ভালো স্টুডেন্ট, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা করে, তারপরে বুয়েটে যারা করে, আবরাকে যারা মারলো, they are the top students in our society. So তাহলে কি তুমি বলতেছো যে ওকে, মানে অনেক দিনের একটা ন্যারেটিভের মধ্যে তাদেরকে গ্রুম করা হয়েছে, যেই গ্রুমিংয়ের কারণে দে বিকেম মনস্টার, মানে ওভার টাইম তারা ওই ন্যারেটিভের তারাও কাইন্ড অফ এ ভিকটিম অফ দোজ ন্যারেটিভ। I wouldn't say it's a victim, I don't know, মানে তুমি কি কখনো কোনো পারপিট্রেটরের শুনছো? না, আমি শুনিনি। হ্যাঁ, সো সোচ্চার তরফ থেকে পারপিট্রেটরদেরকেও ইন্টারভিউ করার চেষ্টা করা হচ্ছিল জাস্ট বোঝার জন্য, কিন্তু অ্যাটলিস্ট গুম কমিশনের তো ওদের ইন্টারভিউর কিছু কিছু এক্সাপ্ট তো যে নাবিলা ইদ্রিস শেয়ার করে, তাই না? তো ওখানে ওরা বলে যে আমি হুকুমের গোলাম ছিলাম, আমাকে মানে ওই ইয়েতে আমাকে বাধ্য করা হয়েছে। আসলে কি হয়, তুমি ওই সিস্টেমের মধ্যে ঢুকলা, যেমন হলে যেটা হয়, প্রত্যেকটা ছেলে তো আসলো, ফার্স্ট দিন আসলো, সে তো মানে চিন্তা করে না যে আমি কালকে থেকে সন্ত্রাসী কার্যক্রম করবো। ওই হলে সার্ভাইভ করার জন্য তোমাকে লীগের মিটিংয়ে, আই ডোন্ট নো, মানে অন্যান্য সরকারি দলগুলোর মিটিংয়ে যেতে হবে, তারপরে তুমি এটা করতে হবে। কয়েকদিন পরে হয়তো বলবে যে তুমি যাও ওকে মেরে আসো, তুমি যদি ওকে না মারো তাহলে তোমাকে ইয়ে করবে। এই যে তুমি একদিন মারলা, তোমাকে একটু ডিসেন্সিটাইজ করা হলো, এগুলো তো আস্তে আস্তে গ্রুমিং, মানে যে কোনো মাস্তানি গ্যাংয়ের তো আসলে এইটাই সিস্টেম। আইদার সেই মানুষটা নিজে লজিক্যালি মোটিভেটেড হয়ে করছে, অথবা সে ওই প্রেশার এছাড়া আর কোনো পথ নাই। যেমন একটা মানে ড্রাগ ইনফেক্টেড নেইবারহুডে ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু রেজ অ্যাজ ড্রাগ ফ্রি, লাইক গ্রো আপ অ্যাজ ড্রাগ ফ্রি, রাইট? কারণ তোমাকে পাশের ইয়েগুলো তোমাকে সবসময় প্রেশার দিবে ওই লাইফস্টাইল কনফার্ম করার জন্য। সো এই জন্য আসলে আমার মনে হয় যে ক্যাম্পাস যদি আমাদের ক্লিন করতে হয়, এটা আসলে খালি স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করে হবে না, এটা আসলে টপ ডাউন অ্যাপ্রোচ। তোমাকে সিস্টেম এত বেশি করাপ্টেড উপরের দিকে, যেগুলো আস্তে আস্তে ক্লিন করে, কারণ এখানে তো তোমার ইয়েগুলো ছিল, অথরিটিটাও খুব বেশি ইনভলভ ছিল। হ্যাঁ, এটা আমাদের ধরো আমার
নেক্সট কোয়েশ্চেনের পরের কোয়েশ্চেন যে মানে যে টর্চার ইকোসিস্টেমটা যেটা আছে বাংলাদেশে, এটা তো শুধু স্টুডেন্টরা করে তা না, তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তাদেরকে লিগাল প্রোটেকশন দেওয়া হয়, একাডেমিক প্রোটেকশন দেওয়া হয়। আচ্ছা, ওইটাতে আসতেছি পরে। তার আগে তুমি আমাকে বলো যে মানে হোয়াট ইউ থিঙ্ক অ্যাজ এ মেন্টাল হেলথ রিসার্চার, যে এই যে একটা মানে কালচার অফ ইনটলারেন্স, যেটা ধরো একটা তো আছে হ্যাঁ যে মানুষজন মানে ক্ষমতাসীন গোষ্ঠী তারা ভায়োলেন্স করতেছে, তারা টর্চার করতেছে, অ্যাবিউজ করতেছে, তার একটা ইন গোল আছে, এটা ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে যে তুমি কেউ একজন ফেসবুকে একটা কিছু লিখছে অথবা কিছু একটা বলছে, ঠাস করে যে তুমি তাকে মেরে আসতেছো, তুমি তাকে বের করে দিচ্ছ, তুমি তাকে সাসপেন্ড করে দিচ্ছ। এই যে তোমার একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে, স্পেশালি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এই ধরনের বড় বড় ইনস্টিটিউশনগুলোতে এই যে দ্য কালচার অফ ইনটলারেন্স, এই ইনটলারেন্সটা এত বেশি মানে কীভাবে হয়ে গেল ওভার টাইম? লাইক এটা তো এত ইনটলারেন্ট ছিল না, লাইক আমাদের আব্বা আম্মার সময় তো আমরা শুনি এত ইনটলারেন্ট তো ছিল না। ইট ইজ টোটালি অর্কেস্ট্রেটেড। আমি তো 2009-এ গ্র্যাজুয়েট করছি, তুমিও বোধহয় সময়। তো এর আগে আমরা দেখছি যে উই কুড টক অ্যাবাউট এনিথিং এনি টাইম। 2009-এ একই সময় একটা ইন্টারেস্টিং জিনিস জাস্ট তোমাকে এখানে বলে যে হ্যাঁ উই কুড কোএক্সিস্ট। আমার হলের রুমে, আমি যেই রুমে থাকতাম সেই হলে আমরা সব পলিটিক্যাল পার্টির পোলাপান ছিল সেই রুমে। ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, এবং একটা বাম ঘরানার একটা ছেলে ছিল, শিল্প সাহিত্য কবিতা পছন্দ করতে পারতো, বাম ছিল। তো আমরা সবাই কিন্তু ওই রুমটাতে আমরা ছিলাম সবাই। তখন ছাত্রদলের সময় ছিল, কিন্তু এই ধরনের ইনটলারেন্স ছিল না। মানে কি বিউটিফুল না, তোমরা সবাই মিলে তর্ক করবা ওগুলা নিয়ে, আইডিয়ান বা তারপরে ইচ্ছা মতো মারামারি, যেটি ঝগড়াঝাটি যাই করবে, এটাই তো বিউটি, কো এক্সিস্টিংয়ের বিউটি। এখান থেকে নিয়ে কি হইলো না, তুই আমার কথা আর বলতে পারবি, মানে আমার অপছন্দের কথা তুই আর বলতে পারবি না, যদি বলিস তোকে আমি করবো, সাপ্রেস করবো। মানে 2009-এর সময় তো সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে আসলো, এর আগে ব্লগ ছিল, রাইট? তো ব্লগে কালচারটা আসলে আগেই দূষিত হয়ে গেছিলো, আমি অতটা ইনভলভ ছিলাম না। কিন্তু যেটা দেখলাম যে কেউ একটা কিছু বললো, তাকে নিয়ে সবাই মিলে হাসাহাসি করে মকারি করাটা, দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড ইট। আমি মানে ফ্রেন্ডরা টিজ করে এক কথা, কিন্তু আমার একটা আইডিয়া, আমার একটা কিছু একটা থট, সেটা ইভেন মানে একটা নাইফ কিছু একটা হইতে পারে, হ্যাঁ, তখন আমি মাত্র মানে প্র্যাকটিসিং হচ্ছি, আমার অনেক আবেগ ধর্ম নিয়ে, রাইট? আমি ওইটা নিয়ে হয়তো কিছু বললাম, কে একজন এটা নিয়ে হাসাহাসি করে এটাকে ছোট করে, দ্যাট ওয়াজ সো নিউ টু মি। আই অ্যাকচুয়ালি হ্যাড নো আইডিয়া। অ্যাটলিস্ট বাংলাদেশে ওই কালচার একেবারেই ছিল না। এটা অর্কেস্ট্রেটেড, এটা ইচ্ছা করে ডিজাইন করা, কারণ হয়তো বা একটা বড় প্ল্যান ছিল যে ইন দি এন্ড ওভার টাইম দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু গো, দিস ইজ ওয়ার উই ওয়ান্ট টু গো। তবে পলিটিক্যাল সাপ্রেশন ইজ নট নিউ ইন ক্যাম্পাস, তাই না? মানে স্টুডেন্টরাই তো, মানে এই ইউথ জেনারেশনই তো আসলে যে কোনো একটা নেশনের ভবিষ্যৎ ঠিক করে, ওরাই রাস্তায় নামে, ওরাই সব কিছু করে। সো ওদেরকে ট্র্যাকে রাখা, খেয়ালে রাখা এবং সাপ্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। এখন ইউএসএতে কি হচ্ছে, এই যে প্রোটেস্ট বলো, করো, মানে আমার তো মনে হয় যে আমি আরেকটা বাংলাদেশ, এই আর কি। হ্যাঁ, তো মানে ধরো ইউএসএতে ইদানিং সিচুয়েশন খারাপ হয়েছে অফকোর্স, বাট ধরো এই যে টলারেন্সের কালচারটা স্টিল মানে ক্যাম্পাস, স্পেশালি ক্যাম্পাসগুলোতে এটাকে তো প্রোটেক্ট করা হয় যে হ্যাঁ না, তুমি মানে অপোজিট ভিউকে তুমি টলারেট করবা, তুমি ইউ জাস্ট ক্যান্ট হিট পিপল, গায়ে হাত দিতে পারবে না, বা তুমি তাকে বুলি করতে পারবে না, ডিসক্রিমিনেট করতে পারবে না, একজন টিচার তাকে কম নাম্বার দিতে পারবে না। এগুলো তো ইউএসএতে একদম ইনস্টিটিউশনালাইজড, বা ইউএসএ সব আরও অনেক দেশে, এবং আমি মালয়েশিয়াতে পড়াশোনা করছি, মালয়েশিয়াতেও সেম। নো ম্যাটার হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড, হাউ ইউ লুক, ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, ডাজন্ট ম্যাটার। ক্লাসরুমে কোনো ধরনের ডিসক্রিমিনেশন চলবে না, ক্যাম্পাসে কোনো ধরনের ডিসক্রিমিনেশন, কোনো ধরনের টর্চার চলবে না, এগুলি আনথিঙ্কেবল। এটা এস্টাবলিশ করছে কে? এগুলো তো স্টুডেন্টরা করে নাই, রাইট? এগুলি স্টুডেন্টরা করে নাই, কিন্তু ধরো যদি আমরা বোঝার চেষ্টা করি যে মানে আমাদের ক্যাম্পাসগুলো হোয়াই দে আর সো ডিফারেন্ট, এবং হোয়াই উই আর সো মানে আমরা কেন এত সহনশীল না, আমরা কেন মানে হাউ ইট হ্যাপেন্ড। এবং খুব 16 বছরে তুমি বারবার একটা জিনিস মানে বলতেছো যে এইটা অর্কেস্ট্রেটেড এবং এগুলো টপ ডাউন হয়েছে এবং ওগুলো প্ল্যান করে হয়েছে। আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ ডিসকাশন, যে সেটাতে আমরা হয়তো একটু পরে যাব।
বাট ইফ দ্যাট ইজ দ্য ট্রু থিং, তাহলে তো আমাদেরকে তো এটা আরও ভালোভাবে বুঝতে হবে যে এটা হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক। অবশ্যই অবশ্যই। সো দ্যাট তোমার ধরো যে নেক্সট আরেকটা ফ্যাসিস্ট বা আরেকটা মাফিয়া যাতে বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে, যারা এই কাজগুলা করবে লম্বা টাইম ধরে করবে এবং তারা এরকম আরেকটা জুলাই যাতে আমাদের করতে না হয়, তাহলে তো আমাদের এগুলো বুঝতে হবে। অ্যাকচুয়ালি এই কথাটা না আমি ঠিক বুঝি না, যখন বলে যে নেক্সট আরেকটা ফ্যাসিস্ট আসবে, এই কথাটা অ্যাকচুয়ালি মানে কি? কারণ হাসিনার মতো হওয়া আমি জানি না, মানে কোনো সাধারণ মানুষের পক্ষে হওয়া সম্ভব না। ওকে যদি র্যাঙ্ক করা হয় পৃথিবীর একদম ওয়ার্স্ট ওয়ান অফ দ্য ইয়ের মধ্যে সে পড়বে, মানে যে পরিমাণ সে হত্যাযজ্ঞ করছে, যে ধরনের ক্রুয়েলটির মধ্য দিয়ে ইয়ে করছে, রাইট? তবে যদি বলো যে হ্যাঁ সিস্টেমটাকে কিভাবে আমরা এমনভাবে তৈরি করতে পারি যাতে সিস্টেম ইটসেলফ প্রোটেক্টস পিপল, যে একটা ইন্ডিভিজুয়াল এসে এগুলোকে চেঞ্জ করতে পারবে না। মানে ওয়াই নেশনস অ্যাকচুয়ালি ফেল বিকজ ওদের ইনস্টিটিউটগুলো ঠিকমতো দাঁড়ায় নাই। ইনস্টিটিউট ঠিকমতো দাঁড়ানোর একটা উদাহরণ দিই, নট নেসেসারিলি পারফেক্ট এক্সাম্পল, সেটা হচ্ছে ট্রাম্পের সাথে হার্ভার্ড ইউনিভার্সিটির যে মারামারি চলতেছে। তারা কি যেন প্রেশার দিল যে ইয়েতে স্টুডেন্টদের লিস্ট চাইছিল, স্টুডেন্টদের লিস্ট দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এরকম হ্যাঁ অনেক কিছু চাইছিল। হার্ভার্ড দেয় নাই, ওরা ইয়ে করছে, অ্যাজ আ রেজাল্ট ওদের ফান্ডিং কাট করছে। তখন হার্ভার্ড আবার ল ইয়ে নিছে, তাই না? এবং মানুষের জনমত আদায় করার চেষ্টা করতেছে, ওদের প্রচুর ফাইন্যান্সিয়াল ইয়ে হয়েছে, কিন্তু দে ডিডন্ট কেভ ইন, রাইট? সো এই যে একটা ইনস্টিটিউট হার্ভার্ড এগেনস্ট গভর্নমেন্ট, এই স্ট্রেংথটা ইনস্টিটিউট কি ইন দি এন্ড সাম পিপল, দ্য ফোকস দ্যাট আর সিটিং ইন দ্য বোর্ড, রাইট? তো আমাদের যদি আমাদের দেশে ওই এক একটা বোর্ডে বসার মতো স্পাইনওয়ালা মানুষ থাকে, দে হু ক্যান সে নো টু অল দিস থিংস, তাহলে হয়তো বা একটা সময় গিয়ে আমরা চেঞ্জটা দেখব। এখন যেমন ধরো মানে নিউজে মাঝে মধ্যে দেখি, ধরো একজন পুলিশ আইজি, উনি দেখি যে খুব সুন্দর কথা বলতেছে যেগুলো কিনা আমি কোনোদিন শুনি নাই, তো মনে হলো যে ওকে একজন দাঁড়াইছে। এরকম করে আস্তে আস্তে হয়তো বা বিভিন্ন অর্গানাইজেশনে এই ধরনের মানুষ দে উইল স্ট্যান্ড আপ অ্যান্ড দেন দে উইল নো দেয়ার রাইট। এখন এত খারাপ হয়ে গেছে আমার মনে হয় যে মানুষ, একটা হচ্ছে যে বাঙালিরা কত খারাপ, এই ধরনের ন্যারেটিভ এত শোনা হয়েছে, আমাদের মনে হয় কালেকটিভলি উই রিয়েলি থিঙ্ক লো অফ আওয়ারসেলভস। না, এটা ট্রু, আই ডেফিনেটলি অ্যাগ্রি যে মানে বাংলাদেশের মানে এ লট অফ আস, লট অফ বাঙালিস, বাংলাদেশিস, আমরা যারা বাইরে থাকি, উই আর নট, মানে আমি দেখছি যে উই আর নট প্রাউড অফ আওয়ার, এই জায়গাটা না আমার খুব অবাক লাগে। ওয়াই ইজ দ্যাট? হ্যাঁ, মানে তোমার কি মনে হয় এটা বাংলাদেশের ভেতর থেকেই তৈরি হয়েছে নাকি এটাও এটা হচ্ছে না, এটা আমার কাছে মনে হয় যে আমাদের ভেতর থেকেই তৈরি হয়েছে, যে আমরা মানে অ্যাজ এ নেশন প্রাউড ফিল করার মতো জিনিসগুলো আমাদের লাগবে। লাইক ফর এক্সাম্পল ধরো তুমি মাহাতিরের একটা ইন্টারভিউ আমি শুনতেছিলাম, মাহাতির যখন সে পাওয়ার টুক ওভার করছে এবং সে তো লম্বা টাইম রুল করছে, জানো সে টুইন টাওয়ার সে করার পিছনে কারণ কী ছিল? ইট ওয়াজ নট এ ইকোনমিক রিজন, যে মালয়েশিয়া যে টুইন টাওয়ার আমরা দেখতে যাই, দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং, এইটার রিজন ছিল হি ওয়াজ সেইং ইন এন ইন্টারভিউ যে হি ওয়ান্টেড টু গিভ সামথিং টু মালয়েশিয়ানস সো দ্যাট মালয়েশিয়ানস ফিল প্রাউড অফ, এটা মানে সামথিং যেটা তারা দেখবে, হ্যাঁ এটা আমরা করছি, এটা আমাদের একটা সিম্বল। হ্যাঁ, সো অ্যাজ এ নেশন আমাদেরকে এই ধরনের ইনস্টিটিউশনস অথবা মানে হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে এগুলা বিল্ড করতে হবে বা আমাদেরকে এগুলো বানাইতে হবে যেগুলো নিয়ে আমরা প্রাউড থাকবো। যেমন জুলাই এখন একটা প্রাউড ফিল করার মতো একটা জিনিস হয়েছে, আবার সেই জুলাইয়ের মধ্যে ডিভাইড করে এটাকে ইয়ে করা, হ্যাঁ ধরো এটা হ্যাঁ কালেকটিভলি প্রাউড ফিল করার মতন। কালেকটিভলি ধরো আমি আমার কলিগদের সাথে আমি জুলাই নিয়ে কথা বলি, হ্যাঁ আমি বলি, আমি আমার ডিপার্টমেন্টের কলিগদেরকে আমি বলছি, এরা সব মানে খুব ফেমাস পারসন, আমি এদেরকে বলছি। সো তার সাথে আমার দেশ নিয়ে কথা বলার একটা টপিক তৈরি হয়েছে এখন, সেটাই। সো উই নিড মোর অফ দোজ থিংস, অ্যাকমপ্লিশমেন্টস, প্রজেক্টস, টপ ক্লাস থিংস, ইনোভেশনস। এখন দেখো এটা হতে পারে যে হ্যাঁ হোয়াট উই আর গোনা অ্যাচিভ নেক্সট উই ক্যান ফিল প্রাউড অফ দোজ, মানে আমাদের ওগুলো প্রচুর আছে, কারণ প্রচুর মানুষ বাইরে, বাংলাদেশিরা বাইরে ভালো কাজ করতেছে, ওগুলো আছে। উই কুড অলসো বি ভেরি প্রাউড অফ আওয়ার হিস্ট্রি, আওয়ার বিলঙ্গিংস অ্যান্ড অল দ্য কালচার্স দ্যাট উই আর ব্রিঙ্গিং উইথ আস, রাইট? ওই জায়গাগুলোতে আমার মনে হয় হিউজ ল্যাকিং আছে। হ্যাঁ, মানে ওই ল্যাকিংটা তো সেলফ, মানে আমরা যেহেতু মানে উই ডোন্ট ফিল প্রাউড অফ আওয়ার সেলফস, এই জন্য ওই জিনিসগুলো আমরা প্রপারলি ইন দ্য কনটেক্সটে আনতে পারি না। লাইক
যেমন ধর আমাদের যেই ফেস্টিভ্যালগুলো আছে এগুলা কিন্তু আমরা যেই সব জায়গায় কাজ করি ওয়েস্টে, এইসব জায়গায় কিন্তু ওই জিনিসগুলোকে আমরা ব্রিং আপ করি না, কিন্তু করলে কিন্তু মানে যেহেতু ডাইভার্সিটি ইজ আমাদের এখানে ওয়েস্টে সেলিব্রেটেড, মানুষ এগুলা কিউরিয়াস হবে, জানতে চাইবে। যেমন আমি আমার কলিগদেরকে কিন্তু বিরিয়ানি খাওয়াইছি, তো ঝাল লাগছে, বাট আমি বলছি লুক দিস ইজ এটা আমাদের তো অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েটেড যে হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি, আচ্ছা আমি তাদেরকে বিরিয়ানি ওয়ার্ডটা শিখাইছি, এটা শিখতে হবে। এনিওয়াইজ, তো গোয়িং ব্যাক টু আওয়ার ডিসকাশন, যে তুমি বলতেছিলা যে যা হয়েছে বাংলাদেশে সোফার, টর্চার, অ্যাবিউজ, ভায়োলেন্স, এই জিনিসগুলো বেসিক্যালি টপ ডাউন ছিল। হয়তো সোসাইটাল এলিমেন্ট ছিল, বটম আপও কিছু ব্যাপার ছিল, কিন্তু বেসিক্যালি এগুলো অর্কেস্ট্রেটেড ফ্রম আপ। ক্যাম্পাস হোক, এবং স্পেসিফিক আমরা যদি ক্যাম্পাসে ফোকাস করি, যেটা নিয়ে ধরো তুমি বললা যে ক্যাম্পাসে ছাত্রলীগ বা সরকারি পার্টি যারা থাকে তারা ভায়োলেন্স করে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। দ্যাটস দ্য ইকোসিস্টেম ক্যাম্পাসে আছে। পুলিশ মোস্ট অফ দ্য টাইম তারা দাঁড়ায় থাকে। এই ধরনের ইনসিডেন্টসগুলো যখন ঘটে, সরকারি পার্টি ইনভলভ থাকে, ছাত্রলীগ ইনভলভ, তখন পুলিশ দাঁড়ায় থাকে, দে ডোন্ট টেক এনি অ্যাকশনস। মানে এটা রিসেন্টলি হয়েছে, কিন্তু আগেও তো ক্যাম্পাস ভায়োলেন্স ছিল, সেক্ষেত্রেও কি? হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম, যেমন বিএনপির সময়ও, ওই সময়ও এরকম ইনসিডেন্টসগুলোতে, মানে কারণ পুলিশকে তো সেই মানে পুলিশ তো চাকরি তার চলে যাবে, সে যদি গিয়ে ইন্টারভেন করে। মোস্ট অফ দ্য টাইম ঘটনা ঘটে যাওয়ার পরে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেকগুলো মারামারি আমি নিজে দেখছি, পুলিশ দাঁড়ায় আছে, কিছু বলতেছে না। পুলিশ আসলো যখন ঘটনাটা শেষ হয়ে গেল, তখন পুলিশ আসলো, তখন পুলিশ এসে মানে তখন তো আসলে কিছু করার নাই, যে মার খাইছে সে মার খাইছে। আমার একটা ফ্রেন্ড, আমার মনে আছে, কলা ভবনের সামনে তাকে মেরে তাকে মাথাটা ফাটিয়ে দিছে। আমার আরেকটা ফ্রেন্ড, ও বাম মানে ছাত্র ফেডারেশন বা কোনো কিছু একটা করতো, তো ওকে একদিন ক্যাম্পাসে মারলো হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্রদল একসাথে, ওদের সাথে কোনো একটা কিছু হইলো। এবং ওকে, আমি লাইব্রেরির সামনে দাঁড়ায় আছি, আমাদের একটা টি স্টল ছিল বেলালের চার দোকান, ওখানে আমি দাঁড়ায় আছি। ওকে দ্য ওয়ে হি ওয়াজ ধরো টর্চার, তাকে যেভাবে মারলো, এটা আনবিলিভেবল, মানে সবার সামনে ক্যাম্পাস, এবং নোবডি ইজ সেইং এনিথিং। তো এই জিনিসগুলো তো ডেফিনেটলি টপ ডাউন আছে। আমার মনে হয় মানে এই যে গ্রাফিক জিনিস এক্সপেরিয়েন্স করার, মানে করার, দেখার যে এক্সপেরিয়েন্স, এগুলো বাসে অনেক বেশি হয়েছে, তাই না? তো এই জন্য খুব অ্যাট্রোসিটি, খুব খারাপ কিছু, এগুলো দেখেও যে মানুষকে দে ওয়ান্ট টু মুভ অন, বা নেক্সট টাইম কিছু হইলে সিমিলার একটা কিছুর অ্যাপ্রোচ নিতে চায়। এইটা সম্ভবত আমার মনে হয় অনেক মানুষ, তারপর পভার্টি, তারপরে হচ্ছে সেফটির ইয়েটা নাই, এবং অনেক ধরনের ফ্রাস্ট্রেশন, সব কিছুর একটা পেন্ট আপ আর কি প্রদর্শনী। তুমি দেখো কোরিয়ান মুভিগুলোতে যদি দেখো, সেখানে কিন্তু সব কিছুই খুব মানে গ্রস লেভেলের ডেথের সাথে খুব কানেক্টেড। আমি খুব অবাক লাগে যে মানে ওয়াই ইজ ইট লাইক, ওয়াই আর দে পোর্ট্রেইং লাইফ ইন সাচ আ ওয়ে, রাইট? মানে এক একটা জায়গায় বোধহয় ইয়েটা থাকে যে মানে you wanna portray death in a certain way, or you get comfortable dying in তো ওই জায়গাটা চেঞ্জ হইতে সময় লাগে। ধরো বাংলাদেশে ধরো ভূমি নিয়ে মারামারি, সেখানে লাঠালাঠি, সেখানে মানুষকে ইচ্ছা মতো পিটায় মেরে ফেলা, এই ধরনের জিনিসগুলো, এইগুলো কিন্তু বাংলাদেশের কালেকটিভ কালচারে আছে, রাইট? সো এমন বলা যাবে না যে মানুষ খুবই শান্তিপ্রিয় কিন্তু সব উপর থেকে আসছে। সো দ্যাট পার্ট ওয়াজ অলরেডি দেয়ার, কিছু লেভেলের ভায়োলেন্স, কিন্তু তার সাথে যখন অ্যাড হয় যে একটা করাপ্টেড নাও আই ক্যান সি যে কীভাবে আরেকটা ফেসেস দাঁড়াইতে পারে। কারণ যদি প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ বলতো যে হ্যাঁ না, আমাদের এই ভায়োলেন্স, উই স্ট্যান্ড আপ এগেনস্ট এনি টাইপ অফ ভায়োলেন্স, সেটা তো আসলে হচ্ছে না, তাই না? রাইট, সেটা হচ্ছে না। ওকে, তাইলে উই হোপ যে বাংলাদেশে একটা জিনিস বলে আমরা আমাদের এই আজকের পর্বটা শেষ করি, সেটা হচ্ছে যে দিস উড বি ভেরি নাইভ টু থিঙ্ক যে হাসিনার চাইতে ব্রুটাল ডিক্টেটর আর আসবে না, বিকজ হাসিনা ব্রোক অল দ্য রেকর্ডস, এবং আনফর্চুনেটলি রেকর্ড হয় রেকর্ড ব্রেক করার জন্য, এবং আমি মনে করি যে নেক্সট জেনারেশন যেই ফ্যাসিস্ট মাফিয়া যেটা বাংলাদেশে আসবে, হুএভার ইট ইজ, এবং যখন আসবে, আই হোপ যে আমার লাইফ টাইমে না বা আমাদের বাচ্চাদের লাইফ টাইমে না, বাট দে উড বি মোর ব্রুটাল, বিকজ তারা জানে, অলরেডি তার এক্সপিরিয়েন্সটা আছে যে কীভাবে তাকে হাসিনাকে নামানো হয়েছে, এই প্লেবুকটা সে জানে।
So that person or that party would be more oppressive than Hasina to be in power, to remain in power. এবং I disagree, but I see. Okay, I hear you. Okay. ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের পর্ব শেষ করি। নেক্সট পর্বে আমরা ডিহিউম্যানাইজেশন নিয়ে কথা বলবো। শিওর, ইনশাল্লাহ। তবে আমার মনে হয় যে জাস্ট একটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে সত্যি মেন্টাল হেলথ নিয়ে অনেক কাজ করা দরকার, বিশেষ করে রাইট নাও অ্যাওয়ারনেস বিল্ডিং এবং কিছু কিছু ওয়ার্কশপ, কিছু একটা করা। আই রিয়েলি হোপ যে গভর্নমেন্ট লেভেলে এবং যাদের কাছে টাকা পয়সা আছে তারা এই জায়গাটাতে ফোকাস দিয়ে একটু করবে। এটা দরকার, কালেকটিভলি দরকার হেলদি নেশন বিল্ডিংয়ের জন্য। শিওর, উই হোপ সো।